ঈশান গাড়ি থেকে নেমে এলো। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের আবছায়া আলোয় হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলল, হৃদি, তুমি এই রাতেই এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়েছিলে, ভয় করছিল না তোমার? হৃদি কোনো কোনো দিকে তাকালো না। তার স্থির দৃষ্টি তখন শুভ্রর চোখের উপর নিবদ্ধ। সে খুব ছোট করে নিষ্প্রিয় গলায় জবাব দিল, একটুও না। ঈশান অবিশ্বাসের সুরে পুনরায় শুধালো, কিন্তু তুমি বের হলে কিভাবে? তোমাকে তো আমরা বাড়িতেই দেখলাম না। হৃদি শীতল গলায় বলল, পেছনের বাগানের ছোট দরজা দিয়ে বেরিয়ে এসেছি। শুভ্রের ধৈর্যের শেষ সীমাটুকুও যেন পার হয়ে যাচ্ছে। ফ্লাইটের সময় এগিয়ে আসছে আর হৃদি এখানে নিজের জীবন বাজি রেখে তামাশা করছে। সে দাঁতে দাঁত চেপে চরম রুক্ষ সুরে বলল, থাপ্পড় খেতে না চাইলে এখনই বাড়ি যা হৃদি। আমি বলছি যা এখান থেকে। হৃদি 1 ইঞ্চিও নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, থাপ্পড় খাবো কিন্তু বাড়ি যাব না। শুভ্রর কপাল বেয়ে এক চিলতে ঘাম গড়িয়া পড়ল। তার ভেতরে সেই ভয়ঙ্কর রাগটা তার ভেতরের সেই ভয়ঙ্কর রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সে হৃদির খুব কাছে এগিয়ে গিয়ে তার চোখের মনি বরাবর তাকে হিসিয়ে বলল, হৃদি, আমার রাগ তুই খুব ভালো করে জানিস। ওটা তুলবি না, ফল কিন্তু একদম ভালো হবে না। হৃদি মিলান হাসলো। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক গভীর বিষাদ আর জেদ। সে শুভ্রর বুকে নিজের হাত রেখে শান্ত কিন্তু পৈশাচিক এক দীর্ঘতা নিয়ে বলল, কি করবেন আপনি? মেরে ফেলবেন? তবে মেরেই চলে যান। আপনি যাওয়ার পর এভাবে বেঁচে থাকার চেয়ে আপনার হাতে মরে যাওয়া অনেক বেশি শান্তি। শুভ্রর কলিজাটা ধক করে উঠল। বুকের ভেতরে এক তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল তার। সেই অসহ্য ব্যথায় ঠিকমতো শ্বাসটুকু নিতে যেন কয়েক মুহূর্ত সময় লাগলো। সে দাঁত দিয়ে নিজের ঠোঁট এত জোরে কামড়ে ধরল যে রক্ত বের হওয়ার উপক্রম। তার শরীর রাগে আর অস্থিরতায় কাঁপছে। শুভ্র তার হাড় হিম করা দৃষ্টি ঈশানের দিকে ফিরিয়ে এক ভয়াবহ শান্ত গলায় বলল, ঈশান, ওকে এখান থেকে যেতে বলো। ওকে যেতে বলো ঈশান, না হলে আজ আমি সত্যি ওকে মেরে ফেলবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঈশান পরিস্থিতি বেগতিক দেখে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। সে মিনতি মাখা স্বরে বোঝানোর চেষ্টা করলো, হৃদি, প্লিজ এমন বোকামি করো না। বাসায় চলে যাও। বস তো মাত্র কিছুদিনের জন্যই কুয়েত যাচ্ছেন। কাজ শেষ হলেই ফিরে আসবেন। কেন ঝামেলা বাড়াচ্ছ? হৃদি এক চুলও নড়ল না। তার চোখের মনি তখন বিষাদে টলমল করছে, কিন্তু কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত। সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, না, আপনি মিথ্যা বলছেন ঈশান ভাই। উনি আমাকে চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। আমি খুব ভালো করে জানি আজ উনি একবার গেলে আর ফিরে আসবেন না। উনি পালাচ্ছেন আমার কাছ থেকে। শুভ্রের ধৈর্যের প্রতিটি বাত যেন আজ তাসের ঘোরের মতো ভেঙে পড়েছে। তার মনে হচ্ছে কেউ তার ফুসফুসে চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে। সে দুহাত নিজের কপালে টিপে ধরে আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দীর্ঘ আর শান্ত শ্বাস নিল। নিজেকে চরমভাবে সংযত করার এক ব্যর্থ চেষ্টা করে সে পুনরায় হৃদির দিকে তাকালো। এবার তার গলার স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্তির পেছনে এক ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, হৃদি, শেষবারের মতো বলছি, পাগলামি করিস না, বাড়ি যা। হৃদি স্থির দৃষ্টিতে শুভ্রর চোখের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠে কোনো কম্পন নেই, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে অটল সরে বলল, বাড়ি গেলে আপনাকেই নিয়ে যাব। চলুন, যেতে হবে না। এত টাকা কামিয়ে কি করবেন? যে টাকা আপনাদের আছে তাতে আপনার, আমার আর আমার মামা মামের 7 জনম অনায়াসে চলে যাবে। তবুও মনে হবে না যে অর্ধেক শেষ হয়েছে। শুভ্রর ভেতরের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা আর নিয়ন্ত্রণে থাকলো না। সে ক্ষিপ্ত হয়ে হৃদির দিকে তেড়ে গেল এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত উঠালো, কিন্তু মাঝপথেই তার হাতটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল। এক অসহ্য যন্ত্রণায় শুভ্রর হাতটা সেখানে মুঠো হয়ে কাঁপতে লাগলো। সে পারছে না এই মায়াবী মুখটার উপর নিজের কঠোর হাত চালাতে। সে কিছুতেই পারছে না। হৃদির ভয়ের বদলে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে হেসে ফেলল। তার সেই ম্লান হাসিতে বিষাদের ছায়া স্পষ্ট। সে শুভ্রর ওই থেমে যাওয়া মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে বলল, থামলেন কেন? মারেন। এটা নয়, একটা নয়, 1000টা মারেন। দরকার পড়লে মেরেই ফেলেন। তবুও আমি এখান থেকে এক কদমও নড়ব না। আপনার এই মার খাওয়াটাও আমার কাছে আপনার ছেড়ে যাওয়ার চেয়ে অনেক বেশি সম্মানের। শুভ্র শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত খুঁচিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার সমস্ত কাঠিন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো এই রাস্তার মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়বে। শুভ্র আর কথা না বাড়াতে চাইল না। সে জানে এই 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 মায়ার
বাঁধন কাটতে হলে তাকে নিষ্ঠুর হতে হবে। শুভ্র নিঃশব্দে গাড়ি দরজা খুলে ভেতরে উঠতে নিল, কিন্তু ঠিক তখনই তার পায়ের ঠিক দিক থেকে শার্টে একটা টান পড়ল। কিন্তু ঠিক তখনই তার পিঠের দিক থেকে শার্টে একটা টান পড়ল। সে ঘাড় বাঁকিয়ে দেখল রিদি তার শার্টের কাপড়টা মুচড়ে ধরে আছে। রিদি ধরা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই, বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। শুভ্রর মুহূর্তের মধ্যে চোখ সরিয়ে নিল, তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদি আজ তাকে পাগল করে ফেলবে, একদম নিশ্চিতভাবে উন্মাদ বানিয়ে ছাড়বে। শুভ্রর কপাল বেয়ে নোনা ঘাম গড়িয়ে পড়ছে। সে গাড়ির জানালার কাচের ওপর কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল। তার কণ্ঠস্বর এখন এতটাই ভাঙা যে মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সে ঈশানের উদ্দেশ্যে আর্তনাদ ছড়ে বলল, ঈশান, আই জাস্ট কান্ট ডু দিস এনিমোর। আমি আর পারছি না ঈশান, প্লিজ কিছু একটা করো, ওকে এখান থেকে সরাও, জাস্ট গেট হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশান হৃদির সামনে গিয়ে দাঁড়ালো, তার চোখে মুখেও এখন চরম অস্থিরতা। সে হৃদির শার্ট আঁকড়ে ধরা হাতটার উপর নিজের হাত রেখে শান্ত গলায় বলল, হৃদি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। বস তোমাকে ছেড়ে একদম হারিয়ে যাচ্ছে না, সে ঠিক চলে আসবে, আমি প্রমিস করছি হৃদি। যদি বস সময় মতো ফিরে না আসে তবে আমি নিজে তোমার বসের কাছে পাঠিয়ে দেবো, জাস্ট ট্রাস্ট মি দিস ওয়ান টাইম। হৃদি তবুও শুভ্রর শার্ট ছাড়ল না। তার অবচেতন মন বারবার বলছে, আজ এই হাত ফসকে গেলে এই পুরুষটি চিরতরে অন্য দিগন্তের মিলিয়ে যাবে। এক সময় ঈশান নিরুপায় হয়ে জোর করে হৃদির হাতের মুঠি থেকে শুভ্রর শার্ট ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাঝ রাস্তায় শুরু হলো এক অদ্ভুত ধস্তাধস্তি। শুভ্র এতক্ষণ পাথরের মতো জানালার কাচের ওপর কপাল ঠেকিয়েছিল, কিন্তু হুট করে সে প্রচণ্ড ক্ষিপ্রতায় ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে সরাসরি হৃদির কবজি চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল, ওকে ফাইন, যাব না আমি। আই অ্যাম নট গোয়িং এনিওহ্যার। চল, আজ তোর সাথে বাসর করব, 2টা বাচ্চা দিয়ে তারপর যাব। তখন তুই ঘরে বসে বাচ্চা সামলাবি, আর আমি বিদেশে গিয়ে ফুল এনজয় করব। চল, আজ আর কুয়েত যাওয়া হবে না। বলেই শুভ্র হৃদিকে এক প্রকার হ্যাঁচকা টানে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান একদম স্থাণু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সেজন্য নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বস কি আসলে ফ্লাইট মিস করে ফিরে যাচ্ছে? আর শেষে কি বলল, বাসর করবে? এই কঠোর বস আবার বাসর করার রোমান্টিকতাও জানে নাকি? এদিকে হৃদি মনে মনে খুশিতে আত্মহারা। সে ভেবে নিল শুভ্র সত্যিই হয়তো যাবে না। শুভ্র রাগ উঠেছে ঠিকই, কিন্তু সে তো বাড়ি ফিরে যাচ্ছে। বাড়ির গেটের একদম কাছাকাছি আসার পর শুভ্র হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি এখন অস্বাভাবিক স্থির। সে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি জানি বলছিলি হৃদি, ইউ ওয়ান্ট মি টু ফরগিভ ইউ, তাই না? তুই আমার কাছে মাফ চাস। হৃদি হন্তদন্ত হয়ে হাসুচোখ মাথা নাড়ল। শুভ্র ঠোঁটের কোণে এক রহস্যময় আর শীতল হাসি ফুটে উঠল। সে পুনরায় বলল, ঠিক আছে, যা, তোকে আমি মাফ করে দেব। তবে আই হ্যাভ এ কন্ডিশন, একটা শর্তে তোকে ক্ষমা করব। হৃদির এক মুহূর্ত না ভেবে বলল, কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি শুভ্র ভাই, শুধু বলেন আপনি কে চান। শুভ্র তার হাত দুটো পকেটে পুরে নিল। এক পৈশাচিক নির্দয়তা নিয়ে সে হৃদির দিকে তাকিয়ে বলল, এখানে আমার সামনে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবস কর, এখনই করবি। ইফ ইউ ডু দিস, তবেই আমি তোকে মাফ করব, না হলে কোনোদিন তোর মুখ আমি দেখব না। হৃদি অবিশ্বাসের চোখে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠে এক বুক আশা আর বুক চাপা কান্না দলা পাকিয়ে আছে। সে ধরা গলায় শুধালো, সত্যি? আমি যদি উঠবস করি তাহলে আপনি আমাকে মাফ করবেন, আমাকে ছেড়ে যাবেন না তো শুভ্র ভাই, প্রমিস মি। শুভ্র পকেটে 2 হাত গুজে একদম পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে শীতল গলায় আদেশের সুরে বলল, না, জাস্ট ডু ইট, তুই আগে উঠবস কর। রীতি কাল বিলম্ব না করে সাথে সাথে কান ধরে উঠবস করতে শুরু করলো। তার মনে হলো এই সামান্য শাস্তির বিনিময়ে যদি সে শুভ্রর ক্ষমা আর সান্নিধ্য পায় তবে সে 1000 বার এটা করতে রাজি। শুভ্র নির্লিপ্ত মুখের সংখ্যা গুনতে লাগলো, 1 2 3 4 5। 5 পর্যন্ত গোনার পরে শুভ্র অত্যন্ত সুকৌশলে হৃদির অজান্তেই পা টিপে টিপে পেছাতে শুরু করলো। হৃদি তখন নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার নেশায় মত্ত। সে বুঝতেই পারছে না তার পরম নির্ভরতার মানুষটি তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। শুভ্র সংখ্যা গুনে যাচ্ছে আর হৃদির থেকে দূরত্ব বাড়াচ্ছে। হৃদি যখন ঠিক 15 নম্বর উঠবসটি দিতে যাবে ঠিক তখনই শুভ্র আচমকা ঘুরে এক দৌড় দিল।
হৃদির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সে হাঁ করে তাকিয়ে দেখল শুভ্র বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে এক লাফে গাড়িতে উঠে পড়ল। শুভ্রর সেই নেশালো চোখের জায়গায় এখন এক তীব্র জেদ। সে গাড়িতে বসেই ঈশানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ঈশান, গেট ইন ফাস্ট, স্টার্ট দাও। ঈশান হন্তদন্ত হয়ে গাড়িতে উঠে শুভ্র নিজেই স্টিয়ারিং দখল করে নিল। সে এক্সিলারেটরে সজোরে চাপ দিল। গাড়িটা এক বিকট শব্দ করে মাটির রাস্তা থেকে ধুলো উড়িয়ে তীরের মতো ছুটে বেরিয়ে গেল। শুভ্র গাড়ি চালানোর ধরন দেখে ঈশান ভয়ে সিটিয়ে গেল। গাড়িটা এখন যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বস প্লিজ স্লো ডাউন, বস আস্তে। এদিকে হৃদি যখন বুঝতে পারলো গাড়িটা সত্যিই তাকে ফেলে চলে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। একরাশ হাহাকার আর আর্তনাদ নিয়ে সে পাগলের মতো গাড়িটার পিছনে পিছু পিছু দৌড় শুরু করলো। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ তার জ্যান্ত কলিজাটা এই শরীর থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। হৃদি কতটুকুই বা দৌড়াতে পারত। মুহূর্তের মধ্যে গাড়িটা তার ধোঁয়া ছড়ার বাইরে চলে গেল। ভোরের ওই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে গাড়িটা একসময় বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। চারপাশটা হঠাৎ করে বড্ড বেশি নিস্তব্ধ হয়ে এলো। হৃদয় আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত শক্তি যেন এক নিমেষে নিঃশেষ হয়ে গেল। সে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদ ভোরের আকাশ বাতাসকে ভারী করে তুলল। হৃদি রাস্তার ধুলোবালির ওপর এক জীবন্ত লাশের মতো বসে রইল। তার চোখ দুটি স্থির হয়ে আছে সেই শূন্য রাস্তার দিকে, যেখান দিয়ে একটু আগেই তার পৃথিবীটা তাকে ফেলে ধুলো উড়িয়ে পালিয়ে গেছে। সে অস্ফুট স্বরে ভাঙ্গা গলায় শূন্যের উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চা সেজে রাস্তার পথ আটকালাম, আর আপনি চকোলেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে দিয়ে চলে গেলেন শুভ্র ভাই। এত বড় নিষ্ঠুরতা আপনি কিভাবে পারলেন? অঝরে ঝরতে থাকা চোখের জলগুলো এখন গালের ওপর শুকিয়ে লবণের রেখা তৈরি করেছে। দীর্ঘক্ষণ একাকী সেই জনমানবহীন পথে কান্নাকাটি করার পর অবশ্যইটা টেনে হিঁচড়ে হৃদি বাড়ির ভেতর ঢুকলো। উঠোনে তখন থমথমে পরিবেশ। বাড়ির সবাই যেন এক সারিতে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। হৃদিকে দেখা মাত্রই ইকবাল এহসান দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা আর চাপা ক্রোধের সংমিশ্রণ। তিনি গর্জে উঠে বললেন, কোথায় গিয়েছিলি তুই এত রাতে? হৃদি কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখন হাড়হিম করা শূন্য। মনে হচ্ছে সেই পৃথিবীতে নেই, অন্য কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গেছে। হৃদির এই নির্বাক থাকা দেখে এবার রাবিয়া এহসান কড়া পায়ে এগিয়ে এলেন। তিনি হৃদির দুই হাত শক্ত করে ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন, শুনতে পাসনি তোর আব্বু কি বলেছে? মুখ খোল। কোথায় গিয়েছিলি এই নিশুতি রাতে তুই একা? রাবেয়া এহসানের কণ্ঠস্বর উঠোনে নিস্তব্ধতা চিরে যেন এক চিলতে আগুনের মতো ঝরল। হৃদি তবুও নড়ল না। তার সমস্ত অস্তিত্ব তখন কেবল একজোড়া হেডলাইটের আলো আর একটা কর্কশ ইঞ্জিনের শব্দের মধ্যে আটকে আছে। মাহবুব চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন। চারপাশের থমথমে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, আহ থাম, এখন অনেক রাত হয়েছে। এভাবে চিল্লাচিল্লি করলে গ্রামের মানুষ নানা কথা বের করবে। কোথায় গিয়েছিল না গিয়েছিল সব প্রশ্ন সকালে করিস, এখন আর সিন ক্রিয়েট করিস না। মাহবুব চৌধুরীর কথায় রাবেয়া হোসেন আর কথা বাড়ালেন না, তবে তার চোখ মুখ থেকে ক্ষোভ কমল না। ইকবাল এহসান হৃদির দিকে এক বিষাক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বললেন, রুমে যা, তোর ভাবসাব আমি দুদিন ধরে দেখছি হৃদি। যদি উল্টাপাল্টা কিছু শুনি তবে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, মাথায় রাখিস কথাটা। বলে ইকবাল এহসান গট করে নিজের রুমে চলে গেলেন। তবে তার দেখাদেখি বাকিরা সবাই একে একে অন্ধকার মাঝে বিলীন হয়ে গেল। উঠোনটা মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ল। হৃদি যেন এক যান্ত্রিক পুতুল। পা টেনে টেনে সে নিজের রুমে এসে ঢুকলো। রুমে হালকা নীল বাতি জ্বলছে। শুভ্রা তখন সব দুশ্চিন্তায় ঊর্ধ্বে থেকে অঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। হৃদি আলগোছে বিছানার এক কোণে গিয়ে বসলো। চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। মস্তিষ্কের ভেতর কেবল একটা কথায় হাত পেটা করছে, শুভ্র কি তবে সত্যিই চলে গেল? সে কি আদৌ তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদটাই ছিল তার শেষ চাল? ভাবতেই হৃদির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মুখটা হাঁটুতে গুজলো। কোনো শব্দ ছাড়াই তার শরীরটা বারবার কেঁপে উঠতে লাগলো। নিস্তব্ধ ঘোরে কেবল তার ফুঁপিয়ে ওঠার শব্দটুকু দেওয়ালে আছড়ে পড়তে লাগলো।
কেটে গেছে দীর্ঘ ২ দিন। এই ৪৮ ঘণ্টায় একটি বারের জন্যও শুভ্রর কোনো হদিস মেলেনি। সোহান চৌধুরী কয়েকবার কল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ফোনটি বন্ধ আছে। তিনি আর কথা বাড়াননি। শুভ্রর এই পুরনো অভ্যাস, তার জানা, সে সীমানা পেরোলে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে ভালোবাসে। নিজেরা কাকাইতে কেউ বাগড়া দিক, সেটা সে একদমই সয় না। কিন্তু এই ২ দিন হৃদির জন্য যেন এক একটা অনন্তকালের সমান। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুভ্রের অবয়ব তাকে তাড়া করে বেড়ায়। এক মুহূর্তের জন্য হলেও তার গলার স্বর শোনার জন্য ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিকমতো খাওয়া নেই, কারোর সাথে দুটো কথা বলা নেই, সারাক্ষণ কেবল নির্জীবের মতো এক জায়গায় বসে থাকা। হৃদির এই ভূতুরে পরিবর্তন বাড়ির সবার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যে মেয়েটা ২ দিন আগেও বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ করে কোন জাদুমন্ত্রে জ্যান্ত লাশ হয়ে গেল, তা কারো মাথায় ধরছে না। দুপুরবেলা তপ্ত রোদ জানালা গলে মেঝেতে আছড়ে পড়ছে। হৃদির গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। তাই এক প্রকার বাধ্য হয়ে সে ড্রয়িং রুমে পানির খোঁজে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে যখনই সে ফিরে নিতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সাহেরা চৌধুরী। হৃদিকে দেখা মাত্রই তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, দাঁড়া হৃদি। হৃদি থমকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। যান্ত্রিক পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে রইল। সাহেরা চৌধুরী চারপাশটা একবার সন্তর্পণে দেখে নিলেন। তারপর হৃদির হাতটা এক প্রকার হ্যাঁচকা টানে ধরে নিজের রুমে নিয়ে গেলেন। বিছানায় বসিয়ে শক্ত করে হৃদির কাঁধ চেপে ধরলেন তিনি। তার চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। কি হয়েছে তোর শুনে? খাস না, কথা বলিস না, সারাক্ষণ এভাবে চুপচাপ থাকিস, সমস্যাটা কি তোর? হৃদি কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের আঙুল খুঁড়তে লাগলো। এই মুহূর্তে নিজের মনের ক্ষতগুলো নিয়ে কথা বলা মানেই নিজেকে আরও বেশি দুর্বল করে ফেলা। কিন্তু সাহেরা চৌধুরী ছাড়ার পাত্রী নন। তিনি হৃদির থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। তার দৃষ্টি এখন হাড়হিম করা স্থির। কি হলো? কথা বলছিস না কেন? আমাকে বল, কি হয়েছে তোর? হৃদি তবুও কিছু বলল না। সে একদম পাথরের মূর্তির মতো সাহেরা চৌধুরীর সামনে বসে রইল। তার এই অস্বাভাবিক নীরবতা সাহেরা চৌধুরীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে এক প্রকার নিশ্চিত হয়ে শুধালেন, শুভ্রের জন্য মন খারাপ করছে? ঠিক এই একটা বাক্যই যেন কাজ করলো জাদুর মতো। এতক্ষণের জমে থাকা পাথরটা মুহূর্তেই গলতে শুরু করলো। হৃদি যেন এক জ্যান্ত লাশ থেকে হঠাৎ জীবন ফিরে পেল। সে কোনো কিছু না ভেবেই সাহেরা চৌধুরীর কোমর জড়িয়ে ধরে মুখ লুকে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই কান্নায় ছিল গত ২ দিনের জমটবদ্ধ হাহাকার। সাহেরা চৌধুরী যা বোঝার বুঝে গেলেন। তার মাতৃত্বের টান আজ এই অবুঝ মেয়েটার কান্নায় সায় দিল। তিনি হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার গলায় বললেন, কাঁদিস না রে মা। এই জন্য কেউ ভাবে মন খারাপ করে? ওকে আর চিরদিনের জন্য চলে গেছে নাকি? এই তো মাত্র কিছুদিনের ব্যাপার। তারপর দেখবি ঠিকই তোর সামনে এসে দাঁড়িয়েছে। হৃদি কুকড়ে ডেকে কেঁদে উঠে ঝাপসা গলায় বলল, আমি একটুও ভালো নেই মামি। খুব মনে পড়ছে তোমার ছেলেকে। আই জাস্ট ওয়ান্ট টু টক টু হিম। একটু কথা বলতে ইচ্ছে করছে। প্লিজ মামি, কোনোভাবে একটু কথা বলিয়ে দেবে ওনার সাথে। সাহেরা চৌধুরী অসহায় বোধ করলেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে ধরা গলায় বললেন, তুই তো জানিস মা, আমার ছেলেটা একটু অদ্ভুত। বাইরে গেলে ও যেন নিজেকে কোনো এক অজানা দুনিয়ায় লুকিয়ে ফেলে। একটা এক সময় কাটায় একা সময় কাটায়, কারোর সাথে কথা বলবে না বলেই তো ও নিজের সব ফোন বন্ধ করে রাখে। তুই জানিস না মা, ও ফিরে আসুক, তখন দেখবি আমি ওকে অনেক বোকা দেবো। হৃদি সাহেরা চৌধুরীর কোমরে মাথা ঘষে পাগলের মতো মাথা নাড়ল। তার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে আর্তনাদ করে বলল, পারছি না মামি, আমি আর পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আই ফিল লাইক আই অ্যাম চোকিং। দম বন্ধ হয়ে আসছে আমার। কিছু ভালো লাগছে না মামি, সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সাহেরা চৌধুরী নির্বাক হয়ে হৃদির মাথায় হাত বোলাতে থাকলেন। তার নিজের পেটের ছেলেকেও তিনি মাঝে মাঝে চিনে উঠতে পারেন না। শুভ্র যেন এক অগাধ রহস্যের আধার। হৃদিক তখন কান্নায় ভেঙে পড়েছে। তার নোনা জলে সাহেরা চৌধুরীর শাড়ির আঁচল ভিজে একাকার। হৃদি ধরা গলায় আবার বলে উঠল, মামি, তোমার ছেলে এত পাষাণ কেন? আমার জন্য কি তোমার ছেলের এক ফোঁটাও মায়া হয় না? মায়াহীন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে মামি? ওনার কি একবারও মনে পড়ছে না যে আমি এখানে ওনার জন্য মরে যাচ্ছি? সাহেরা চৌধুরী বিষাদ মাখা এক টুকরো মুচকি হাসলেন। এই বোকা মেয়েটা যদি জানতো ওই পাষাণ ছেলেটা আড়ালে হৃদির জন্য কতটা দগ্ধ হয়, ছেলেটা যে এই অবুঝ মেয়েটাকে কতটা পাগলের মতো ভালোবাসে, তা মা হিসেবে তিনি ঠিকই আঁচ করতে পারেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে পরম মমতায় বললেন, শান্ত হরে মা, মাত্র তো কয়েকটা দিন, দেখিস এবার ও যখন ফিরে আসবে তখন আর কোনো
দেরি করব না, একদম ঘটা করে তোকে বউ বানিয়ে ঘরে তুলে নেব। তারপর আর ও তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সাহেরা চৌধুরীর পরম মমতায় হৃদিকে সান্ত্বনা দিতে থাকলেন। হৃদির কান্নার বেগটা তখন একটু কমে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় কোনো একটা ভারী জিনিস পড়ার কর্কশ শব্দ হলো। নিস্তব্ধ দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত শব্দে সাহেরা চৌধুরী আর হৃদি দুজনেই তীব্রভাবে চমকে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাতেই সাহেরা চৌধুরীর চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে বড় হয়ে গেল। তার কপালে মুহূর্তেই ভয়ের রেখা ফুটে উঠল। অন্যদিকে হৃদি ভয়ে রীতিমতো কুঁকড়ে গেল। তার বুকের ধকপকানি বেড়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।